এবারের আইপিএল এর মেগা অকশনের আগে ক্রিকেট সমর্থক থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট সব ব্যক্তিদের মাথায় একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিল, এই অকশনের সবচেয়ে দামি ক্রিকেটার কে হবেন, বা কোন ফ্র্যাঞ্চাইজ কোন পার্টিকুলার ক্রিকেটারকে সবচেয়ে বেশি দাম দিয়ে তাদের নিজেদের দলে ভিড়িয়ে নেবেন আইপিএল এর এই মেগা অকশন থেকে। তো এর আগে থেকেই ক্রিকেটের সমস্ত বড় বড় বিশেষজ্ঞ থেকে শুরু করে বিশ্লেষকরা ঋষভ পান্তের নামটা ধারণা করলেও বাস্তবে সত্যিকার অর্থে যে সেটাই ঘটে যাবে এটা হয়তো আমরা অনেকেই কল্পনা করতে পারিনি। তো শেষমেশ সেই ঋষভ পান্তই সব ক্রিকেটারকে হারিয়ে এই 2025 আইপিএল এর মেগা অকশনের সবচেয়ে দামি সবচেয়ে এক্সপেন্সিভ ক্রিকেটার সিলেক্টেড হয়েছেন। তো কিভাবে হলেন তিনি এই অকশনের সবচেয়ে দামি ক্রিকেটার? তো তার ভিত্তিমূল্য বা বেস প্রাইস ছিল 2 কোটি টাকা। তো এই জায়গায় তার জন্য প্রথম বিট করে বসে এলএসজি বা লখনৌ সুপার জায়ান্টস, তাদের সাথেই বিট করে বসে আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো এই দুই টিমের মধ্যে বিডিং চলতে থাকছিল। ঋষভ পান্তের দামটা যখন 11 কোটি উঠে যায় তখন সেই সময় আরসিবি এই বিডিং থেকে সরে যায়। ওই জায়গায় তখন এন্ট্রি নেয় এসআরএইচ বা সানরাইজার্স হায়দ্রাবাদ। তখন এলএসজি আর এসআরএইচ এর মধ্যে বিডিং চলছিল। তো এরপর বিডিং চলতে চলতে ঋষভ পান্তের দামটা তখন উঠে যায় 20 কোটি 75 লাখ বা 21 কোটি। তো সেই সময় এসআরএইচ আবার এই বিডিং থেকে সরে যায়। তখন এক প্রকার নিশ্চিত হয়ে গেছিল যে এলএসডি বা লখনৌ সুপার জায়ান্টসই ঋষভ পান্তকে পেতে চলেছে এই 20 কোটি 75 লাখেই। কিন্তু এই জায়গায় সবাইকে চমকে দিয়ে ঋষভ পান্তের পুরনো ফ্র্যাঞ্চাইজ ডিসি বা দিল্লি ক্যাপিটালস তারা হাজির হয়ে বসে আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ড নিয়ে। মানে হিসাব মতো সেই সময় তারা আর কি ক্লেম করছিল যে 20 কোটি 75 লাখেই তারা ঋষভ পান্তকে নিজেদের দলে ভিড়িয়ে নেবে, যদি না এলএসজি ওই জায়গা থেকে ঋষভ পান্তের দামটা আরও না বাড়ায়। কিন্তু এই জায়গাতে আবার এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা একটা মাস্টার মাইন্ড খেললেন। তিনি ওই 20 কোটি 75 লাখ থেকে একবারে ডাইরেক্ট চলে গেলেন 27 কোটিতে, মানে 6 কোটি 25 লাখ একবারে ডাইরেক্ট তিনি বেশি অফার করে বসলেন ওই ঋষভ পান্তের জন্য, যেটা দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির পক্ষে আর অ্যাফোর্ড করা কোনোভাবেই সম্ভব ছিল না। ফলে ওই জায়গায় এলএসজি বা এই লখনৌ সুপার জায়ান্টসই ঋষভ পান্তকে অবশেষে নিজেদের দলে ভিড়িয়ে নেয় ওই 27 কোটি ভারতীয় মুদ্রা দিয়ে। আর এই আইপিএল এর সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ ক্রিকেটার সিলেক্টেড হয়েছেন শ্রেয়াস আয়ার, যার নেতৃত্বে গতবার কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তো তার দিকেও এই অকশনে সবার নজর ছিল। তার জন্য প্রথম বিডিংটা করেছিল তার পুরনো ফ্র্যাঞ্চাইজ কেকেআরই। তো এই জায়গায় কেকেআরের সাথে বিট করে বসে পিবিকেএস বা পাঞ্জাব কিংস। তো কেকেআর আর পাঞ্জাব কিংসের মধ্যে বিডিং চলতে থাকছিল। শ্রেয়াস আয়ারের দামটা যখন 7 কোটি উঠে যায় তখন পাঞ্জাব কিংস সরে যায়। তখন এই জায়গায় আবার আসে ডিসি বা দিল্লি ক্যাপিটালস। আর আরেকটা কথা মনে রাখবেন, এই কেকেআর আর ডিসি এই দুই ফ্র্যাঞ্চাইজ টিমই হচ্ছে শ্রেয়াস আয়ারের পুরনো টিম। মানে এই দুই টিমের হয়ে শ্রেয়াস আয়ার যেমন একদিকে খেলেও গেছেন তেমনি ক্যাপ্টেন্সিও করে গেছেন। তো এই দুই টিমের মধ্যে আবার বিডিং চলতে থাকছিল। যখন তার দামটা 10 কোটি উঠে যায় তখন আবার কেকেআর এই জায়গা থেকে সরে যায়। তখন আবার এই জায়গায় এন্ট্রি নেয় পাঞ্জাব কিংস। তখন এই পাঞ্জাব কিংস আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে বিডিং চলতে থাকছিল। মানে বিডিং চলতে চলতে শ্রেয়াস আয়ারের দামটা উঠে যায় 26 কোটি 75 লাখ, 27 কোটিতে। তখন এই জায়গায় ডিসি বা দিল্লি ক্যাপিটালস আর অ্যাফোর্ড করতে পারেনি, ফলে তারা সরে গেছে। ফলে অবশেষে পাঞ্জাব কিংস খুবই সারপ্রাইজিংলি তারা শ্রেয়াস আয়ারকে ওই 26 কোটি 75 লাখ টাকাতেই নিজেদের দলে ভিড়িয়ে নেয়। আর একটা কথা মনে রাখবেন, শ্রেয়াস আয়ারেরও ভিত্তিমূল্য বা বেস প্রাইস ছিল ঋষভ পান্তের মতোই 2 কোটি টাকা। মানে খুবই অবাক করা একটা বিষয়, পাঞ্জাব কিংস যেখানে প্রথমে বিট করতে করতে সরে গেছিল ওই 7 কোটি টাকা হওয়ার পরে, সেখানে তারাই কিনা শ্রেয়াস আয়ারের দামটা 10 কোটি উঠে যাওয়ার পর আবার মানে বিডিংয়ে ফিরে আসে আর শেষমেশ তারা কিনে নিল 26.25 কোটিতে। আর এই অকশনে থার্ড মোস্ট এক্সপেন্সিভ ক্রিকেটার হয়েছেন খুবই অদ্ভুতভাবে ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ারের জন্য প্রথম বিটটা করেছিল তারই পুরনো টিম কেকেআর। তো কেকেআর এর সাথে এই জায়গায় চলে আসে বিট করতে আরসিবি। তো এই দুই টিমের মধ্যে বিডিং চলতে থাকছিল। যখন 8 কোটি উঠে যায় ভেঙ্কটেশ আয়ারের দামটা তখন আরসিবি সরে যায়। তখন এই জায়গায় এন্ট্রি নেয় এলএসজি বা লখনৌ সুপার জায়ান্টস। তো কেকেআর আর এলএসজির মধ্যে তখন বিডিং চলতে থাকছিল। তো শেষমেশ 23 কোটি 75 লাখ মানে 24 কোটিতে ভেঙ্কটেশ আয়ারকে নিজেদের দলে ভিড়িয়ে নিয়েছে তার পুরনো টিম কেকেআর। এটা একটু বেশ সারপ্রাইজিং ব্যাপার ছিল যে ভেঙ্কটেশ আয়ারের তো পারফরমেন্স যে খুব আহামরিও ছিল বা তিনি ভারতীয় দলের যে রেগুলার একজন সদস্য সেরকমও তো ব্যাপার নয়। তো তার জন্য কেকেআর 24 কোটি টাকা যে খরচ করেছে এই অকশানে, সেটাই বলতে গেলে অনেক বড় একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল এই আইপিএল এর মেগা অকশানের। আর এছাড়াও ফোর্থ হাইস্ট ক্রিকেটার সিলেক্টেড হয়েছেন দুজন, আশদীপ সিং আর ইউজি চাহাল। আশদীপ সিংকে এই জায়গায় আরটিএম বা রাইট টু ম্যাচ কার্ডটা ইউজ করেই তাদের দলে ভিড়িয়ে নিয়েছেন পাঞ্জাব কিংস। আর এছাড়াও ইউজবেন্দ্র চাহাল বা ইউজি চাহালকেও ওই 18 কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে কিনে নিয়েছে পাঞ্জাব কিংসই। তার জন্য অবশ্য পাঞ্জাব কিংসকে বিডিংয়ে নামতে হয়েছিল। তো যাই হোক, এই আশদীপ সিং আর ইউজবেন্দ্র চাহাল এই দুই ক্রিকেটারকেই 18 কোটি ইন্ডিয়ান রুপি দিয়ে ইন্ডিভিজুয়ালি নিজেদের দলে শেষমেশ ভিড়িয়ে নিয়েছেন পাঞ্জাব কিংস। আর এই অকশনের ফিফথ মোস্ট এক্সপেন্সিভ ক্রিকেটার হয়েছেন জস বাটলার। তাকে ওই 15 কোটি 75 লক্ষ ইন্ডিয়ান রুপিতে কিনে নিয়েছে গুজরাট টাইটান্স।
এবার অনেকেই হয়তো ভাবতে পারেন এই ঋষভ পান্থ বা শ্রেয়াস আয়ার এদের প্রতি ফ্র্যাঞ্চাইজগুলোর এত ক্রেজ কেন, যে তাদেরকে শুধুমাত্র দলে ভেড়ানোর জন্য এরা 25, 26, 27 কোটি অবধি চলে যাচ্ছে এদের প্রাইসগুলো। মানে এতদিন অবধি অকশান থেকে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন এই মিচেল স্টার্ক, গত বছরই তাকে কেকেআর কিনেছিল ওই 24,75,00,000 টাকা দিয়ে। তো ওই রেকর্ডটাকেও যে এবার মানে কোনো না কোনো ক্রিকেটার ছাড়িয়ে যাবে, এটা আর কি ক্রিকেট বিশেষজ্ঞরা ধারণা করেছিল, কিন্তু তাই বলে সেই অ্যামাউন্টটা এতটাও চলে যাবে এটাও হয়তো অনেকে ভাবেননি। দেখুন ঋষভ পান্থকে আমি মনে করি তিনি 3 ইন ক্রিকেটার। মানে তার মধ্যে যেমন ওই ব্যাটিংয়ের মানে চরম পোটেনশিয়াল রয়েছে, তিনি যে কোনো পজিশনে ব্যাট করতে নেমে যে কোনো সময় ম্যাচের রং যেমন ঘুরিয়ে দিতে পারেন একাই, তার মধ্যে যেমন ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি মেটেরিয়াল রয়েছে, আবার একই দিকে তার উইকেট কিপিং স্কিলটাও অসাধারণ। তো তার ব্যাটিং, উইকেট কিপিং আর ওইদিকে ক্যাপ্টেন্সি, এই 3টে গুণের জন্য আমি তাকে মনে করি 3 ইন 1 ক্রিকেটার। আর এছাড়াও দেখা গেছে ঋষভ পান্থ কোনো পার্টিকুলার টিমকে, তা সে ডোমেস্টিক ক্রিকেটের টিম হোক বা ফ্র্যাঞ্চাইজ টিমই হোক না কেন, মানে খুব ভালোভাবে তিনি নেতৃত্ব দিতে পারেন। মানে দলের যেসব প্লেয়াররা রয়েছে তাদের সাথে তার বন্ডিংটা মানে ইন্ডিভিজুয়ালি বলতে গেলে তিনি ভালো রাখেন বা ভালো রাখার চেষ্টা করেন। মানে ওই পুরো টিমটাকে তিনি একটা বিনি সুতোর মালায় গেঁথে রাখতে পছন্দ করেন। নেতৃত্বের এই সাধারণ গুণটা ঋষভ পান্তের খুব ভালোভাবে রয়েছে। আর এছাড়া তার মধ্যে যে এক্স ফ্যাক্টরটা কাজ করে, ওই যে বললাম তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে একাই ম্যাচের রং বদলে দিতে পারেন ব্যাট হাতে। আর এছাড়াও আরেকটা কথাও প্রচলিত আছে যে ইন্ডিয়ান ক্রিকেটে কিংবা এই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে, তা সে বিদেশি ক্রিকেটারে হোক না কেন, যে সবাই ঋষভ পান্তের আন্ডারে খেলতে বেশ পছন্দ করেন, বেশ স্বচ্ছন্দ বোধ করেন। তো এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই আমার মনে হয় ঋষভ পান্তের এইবারের আইপিএলের অকশনে ক্রেজটা এত বেশি পরিমাণে ছিল। আচ্ছা, এবার শ্রেয়াস আয়ারের কথাটা বলি, যে তার প্রতিও কেন এত ক্রেজ ছিল সব ফ্র্যাঞ্চাইজগুলোর মধ্যে এইবারের অকশনে। একটা কথা মনে রাখবেন, শ্রেয়াস আয়ার যেমন একজন দুর্দান্ত ব্যাটার, তেমনি অপরদিকে দুরন্ত ফিল্ডার, তেমনি একই সাথে একজন ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন। সেই 2018 থেকেই তিনি এই আইপিএলে ক্যাপ্টেন্সি করে আসছেন। প্রথম 3 বছর তিনি দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন, তারপর 2022 আর 2024 এই 2 মরশুমে তিনি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিলেন। তো তার এই স্বল্প দৈর্ঘ্যের ক্যাপ্টেন্সি ক্যারিয়ারে তিনি 2বার দিল্লি ক্যাপিটালসকে প্লে অফে নিয়ে গেছিলেন, তার মধ্যে একবার তো তারা রানার্স আপও হয়েছিল 2020 সালে। আর এছাড়াও এই সদ্য সমাপ্ত যে আইপিএলটা হলো 2024-এ, সেখানে তিনি অ্যাজ আ ক্যাপ্টেন কেকেআরকে শিরোপা জিতিয়েছেন। তো 10 বছর পর কলকাতা নাইট রাইডার্স যে আবার আইপিএল ট্রফি জিতেছিল, তার জন্য এই শ্রেয়াস আয়ারের ক্যাপ্টেন্সির অনেক বড় একটা রোল ছিল ওই জায়গায়। তো তার এই ক্যাপ্টেন্সি বা নেতৃত্ব গুণের এই কথাটা যেমন সব ফ্র্যাঞ্চাইজির মাথায় ছিল, তেমনি অপরদিকে তার ব্যাটিং স্কিলটা সেটাও তো ভুলে যাওয়ার মতো নয়। তিনি মিডিল অর্ডার্সে ব্যাটিং করতে নেমে যেমন দলের ভরসা হয়ে উঠতে পারেন, উইকেটের এক পাশ আগলে রাখতে পারেন, তেমনি ওই মিড ওভার্সে স্পিনকে তিনি খুব ভালোভাবে সামলাতে পারেন। স্পিনকে পাল্টা কাউন্টার অ্যাটাক করে তিনি ওই জায়গায় মানে নিজের দলের জন্য প্রচুর যেমন রানও বের করে আনতে পারেন, তেমনি বিপক্ষ দলকে একই সাথে চাপেও ফেলে দিতে পারেন। আর এছাড়াও বললাম তিনি একজন দুরন্ত ফিল্ডার, তিনি ওই 30 ইয়ার্ড সার্কেলের মধ্যে থেকে ডিপ অঞ্চলে ফিল্ডিং করা, সব জায়গাতেই তিনি ফিল্ডিংয়ে পারদর্শী। তো অ্যাজ আ ক্রিকেটার তার এই সমস্ত গুণগুলো দেখেই সব ফ্র্যাঞ্চাইজ টিমগুলোর মধ্যে তার প্রতি একটা আলাদা ক্রেজ তৈরি হয়েছিল এইবারের আইপিএলের মেগা অকশনে। আর একটা কথা মাথায় রাখবেন, এইবারের মেগা অকশনের সবচেয়ে দামি ক্রিকেটার প্রথমে কিন্তু সিলেক্টেড হয়েছিলেন এই শ্রেয়াস আয়ারই। প্রথমে 26,75,00,000 টাকায় তাকে কিনেছিল ওই পাঞ্জাব কিংসের ফ্র্যাঞ্চাইজ। ঋষভ পান্থ তারপরে নিলামে উঠেছিল। মানে ঋষভ পান্থ একসময় বললাম ওই 20,75,00,000 তিনি প্রায় বিক্রি হয়ে গেছিলেন এলএসজিতে। তো সেই সময় দিল্লি ক্যাপিটালস যদি তাদের ওই আরটিএমটা ইউজ না করতো, তাহলে হয়তো ওই 21,25,00,000 তিনি এলএসজিতে বিক্রি হয়ে যেতেন। তো ওই জায়গায় আমি বলবো ঋষভ পান্থ কিছুটা বিট অফ লাকি। তো দিল্লি ক্যাপিটালসের ওই মানে আরটিএমটা বের করার কারণেই তার দামটা একেবারে ওই 21.25 থেকে 27 কোটিতে পৌঁছে গেছে। তো যার ফলে তিনি ওই শ্রেয়াস আয়ারকেও বিট করে এইবারের আইপিএলের অকশনে সবচেয়ে দামি ক্রিকেটার, সবচেয়ে এক্সপেন্সিভ ক্রিকেটার সিলেক্টেড হলেন। আর আরেকটা কথা মনে রাখতে হবে, এই ঋষভ পান্থ আর শ্রেয়াস আয়ার যে যথাক্রমে 27 কোটি আর 26,75,00,000 টাকা দিয়ে এবারে যে বিক্রি হয়েছেন এই অকশান থেকে, মানে এর আগের আইপিএলে যত অকশান হয়েছে, সেই মেগা অকশান হোক বা মিনি অকশান হোক, সব রেকর্ডকে তারা এই দুজনেই একবারে চুরমার করে দিয়েছেন। ঋষভ পান্থ শ্রেয়াস আয়ারকে ছাপিয়ে 2025 আইপিএলের মেগা অকশনে সবচেয়ে দামি ক্রিকেটার সিলেক্টেড হয়েছেন। কিন্তু মাঠের ক্রিকেটার পারফরমেন্সে এই ঋষভ পান্থ কি পারবেন শ্রেয়াস আয়ারকে ছাপিয়ে যেতে পরবর্তী আইপিএলের মরশুমে? কি মনে হয় আপনাদের? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?